প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলায় ডিটেনশন নয়, কোচবিহার থেকে বার্তা মমতার। পুতিনের পর ভারতে জেলেনস্কি, চলছে দিনক্ষণ বাছাই তুঙ্গে জল্পনা। কিভাবে মানুষকে হেনস্থা করছেন ইন্ডিগো নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। বিজেপি বিধায়কের হাত ধরে পেয়েছিলেন নাগরিকত্ব, ভারতীয় হয়ে যোগ দিলেন টিএমসিতে। সিএএতে নাগরিকত্ব পেয়েই দলবদল, তৃণমূলে যোগ বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ বাংলাদেশির। ফের বাংলায় মেগা যোগদান, আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে দুই হেভিওয়েট, তুঙ্গে জল্পনা। বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুমায়ুন কেবল হুঙ্কার ছেড়েছিলেন, দুদিন পরই তৃণমূলে ভাঙন। বাবরের নামে মসজিদ করলে বরদাস্ত নয়, নির্মূল করে দেওয়ার হুঙ্কার উপমুখ্যমন্ত্রীর। নিজের নামে করলেও ভালো, বাবরের নামে মসজিদ বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা সুকান্তর। একেই বলে হিন্দু সনাতনী, গীতাপাঠের অনুষ্ঠানেও অন্যদের থেকেও ব্যতিক্রমী ফ্রেমে শুভেন্দু। এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিনেই ঘোষণা হুমায়ুনের। দেশ চালায় সংবিধান, গীতা কোরআন নয়, বাবরি মসজিদ বিতর্কে অধিকার মনে করালেন ইমাম প্রধান। সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম, লাগাতার পতনের পর এখন কত দর সোনার? একদিনেই পড়ল 20 লক্ষ, বাড়াতে হলো অ্যাকাউন্টের লিমিট। হুমায়ুনের বাবরির জন্য কত টাকা উঠল? মুর্শিদাবাদে খাতা খোলার মরিয়া চেষ্টা, সেলিমের হাত ধরে ফিরছে সিপিএমের সেই পাড়া বৈঠক। এসআইআরের জন্য এবার কি পারিশ্রমিক পাবেন বিএলওরা? রাজ্য 61 কোটি টাকা ছেড়েছে। 39% ভোট 51% নিয়ে যেতে হবে, বিজেপিতে যোগ 3 জনের। জাতীয় সঙ্গীত ও ইতিহাসের আড়ালে কি আড়াল হচ্ছে দেশের আসল সমস্যা? সংসদে সরব প্রিয়াঙ্কা গান্ধী। হাসিনা পরবর্তী বাংলাদেশে সক্রিয় এরশাদের দল, নতুন জোট গড়ে ভোটের ময়দানে জাতীয় পার্টি। লোকসভায় বন্দে মাতারাম নিয়ে আলোচনা, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলায় আপত্তি সৌগত রায়ের, সংশোধন করে নিলেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা 100 দিনের কাজ প্রকল্প পুনরায় শুরু করার জন্য কেন্দ্র তার পদ্ধতি ও নিয়মকানুন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়নের প্রশ্নের লিখিত উত্তরে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়েছে। এর ফলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল থাকার পরে রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি ও কাজের অধিকার ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করার অভিযোগ এনে 2022 সালে মার্চ মাসে কেন্দ্র এই প্রকল্পের তহবিল বন্ধ করে দিয়েছিল। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র রাজনৈতিক স্বার্থে রাজ্যের পাওনা প্রায় 3082 কোটি টাকা আটকে রেখেছে, যার মধ্যে নিবন্ধিত শ্রমিকদের বকেয়া মজুরি হল প্রায় 1457 কোটি টাকা। 3 বছরেরও বেশি সময় ধরে তহবিল আটকে থাকার পর কেন্দ্রের এই পদক্ষেপ গ্রামীণ কর্মসংস্থান ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিনে পরিষেবা পেতে হয়রান হয়েছিল ইন্ডিগোর যাত্রীরা। পরপর বিমান বাতিল হয়েছে, এক লাফে কয়েক গুণ বেড়েছে বিমানের ভাড়া। সেই পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কোনো পরিকল্পনা না থাকাতেই এই অবস্থা বলে দাবি করেছেন তিনি। গতকাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু করুন, অন্তত অর্ধেক বিমান যেন উঠতে পারে, একটা প্ল্যানিং করুন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোনো পরিকল্পনা ছাড়া বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান ভাড়া অনেক বেড়ে গিয়েছে, এমনকি বিয়ের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। আমি এরকম কখনো দেখিনি। সরকারের কিছু একটা প্ল্যান করা উচিত ছিল। লক্ষ লক্ষ যাত্রী বসে আছেন বিমানবন্দরে, কিভাবে মানুষকে হেনস্থা করলেন আপনারা? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, জানি না সরকার কি করছে, দেশের বিষয়ে কোনো উৎসাহ নেই, শুধু ভোট কিভাবে ক্যাপচার হবে সেদিকে নজর রয়েছে। এভাবে দেশ চলে না, বিদেশ যাওয়ার সময় আছে, দেশের সমস্যা দেখার সময় নেই। মমতার দাবি, বিমান বাতিল হওয়ার কারণে যেসব যাত্রীর ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, যাত্রীদের আদালতে যাওয়া উচিত। এদিকে শয়ে শয়ে বিমান বাতিল করার পরই ইন্ডিগোকে ডিজিসিএ নির্দেশ দিয়েছিল যাত্রীদের টিকিটের দাম রিফান্ড করতে হবে।
এয়ারলাইন্সের তরফেও জানানো হয়েছে 15ই ডিসেম্বর পর্যন্ত বিমানের টিকিট বাতিল বা রিশিডিউলের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। 1 টাকাও অতিরিক্ত নেওয়া হবে না। যাদের বিমান বাতিল হয়েছিল তাদের টিকিটের দাম রিফান্ড করা হয়েছে। ইতিমধ্যেই 610 কোটি টাকা রিফান্ড করেছে ইন্ডিগো। বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন চাকদহের শঙ্কর কুমার রায়। 7 দিন পেরোতে না পেরোতেই ভুল বদল। রবিবার তৃণমূল যোগ দিলেন পৌর, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অসীম সরকারের দাবি, ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে ওই পৌরকে। নদিয়া জেলার চাকদহ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর কুমার রায় পেশায় মুহুরি। বহু বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি পথে ভারতে আসেন তিনি। ফলে খাতায় কলমে এদেশের নাগরিক ছিলেন না তিনি। বিজেপি বিধায়ক অসীম সরকার ঘনিষ্ঠ ওই পৌর সম্প্রতি সিএএতে আবেদন করেন, নাগরিকত্বও পান। চাকদহ থেকে তিনি প্রথম নাগরিকত্ব পেয়েছেন। এর 7 দিনের মাথায় তৃণমূল শিবিরে যোগ দিলেন শঙ্কর। তৃণমূলে যোগ দিয়ে শঙ্কর কুমার রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখে তিনি উৎসাহিত হয়েছেন, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যদিও তিনি বিজেপি করতেন না বলে দাবি করেছেন শঙ্কর। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় উন্নয়নের যজ্ঞে সামিল হতে এই যোগদান। এ বিষয়ে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার বলেন, গত নির্বাচনের আগে থেকেই রাজ্য জুড়ে ভয়ভীতির রাজনীতি চলছে, তারই প্রতিফলন চাকদহে। আমার ঘনিষ্ঠ শঙ্কর কুমার রায় সহ 5 বিজেপি কর্মীকে ভয় দেখিয়েই যোগদান করানো হয়েছে। শঙ্কর কুমার রায়ের বাড়িতে একটি সিএএ ক্যাম্প করা হয়েছিল, তাও ভয় দেখিয়ে বন্ধ করানো হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। প্রতিনিয়ত সকাল থেকে সাধারণ মানুষের নজর থাকত টিভি চ্যানেলের দিকে। প্রত্যেক দিন কখনো দিল্লি থেকে, আবার কখনো বা বঙ্গ বিজেপির দপ্তর থেকে তৃণমূল ছেড়ে অনেক হেভিওয়েট যোগদান করতেন বিজেপিতে। তবে এই দলবদলের প্রভাব যে বঙ্গ বিজেপিতে খুব একটা ভালো হয়নি তা 2021-এর ফলাফলের পরে স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপর যারা যোগদান করেছিলেন তারা অনেকেই আবার তাদের পুরনো ঘর তৃণমূলে ফিরে গিয়েছিলেন। আর অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছুদিন আগেই খবর গিয়েছিল যে বিজেপি এবার আর 2021-এর পুনরাবৃত্তি করবে না। তারা এবার আর সেভাবে অন্য দল থেকে কেউ আসতে চাইলে তাদের বড় মাপের মেগা যোগদান করিয়ে নিজেদের দলে নেবে না। কিন্তু আজ সকাল থেকেই একটি খবর নিয়েই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল কংগ্রেসেরই অতি পরিচিত 2 মুখ। যতদূর খবর পাওয়া যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হতে চলেছে এই দলবদল। কিন্তু তারা কারা? আরজিকর কাণ্ডের পরবর্তী সময়কালে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের তৎকালীন সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার একটি শর্ট ফিল্ম করেন, জানিয়ে তৃণমূলের একাংশ আপত্তি তোলেন। পরবর্তীতে তাদের দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তারা দলের সঙ্গে দূরত্ব স্থাপন করেছিলেন, এমনকি দলের কোনো পদেও সেভাবে নেই। তবে আজ সকাল থেকেই খবর পাওয়া যাচ্ছে যে এই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে, যদিও বা সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি এই যোগদান হয়ে থাকে তাহলে তা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ অবশ্যই। তবে বিজেপিকেও সতর্ক হতে হবে, কারণ 2021-এর পুনরাবৃত্তি হলে বিজেপি অত্যন্ত ভুল করবে। এখন সুদিনের আশায় অনেকেই বিজেপিতে যোগদান করবেন, কিন্তু পরবর্তীতে তাদের জন্য যদি পুরাতন দিনে লড়াই করা বিজেপি কর্মীদের সমস্যার মুখে পড়তে হয় তাহলে কিন্তু আখেরে ক্ষতি হবে গেরুয়া শিবিরেরই। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। বেলডাঙ্গায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রতিষ্ঠা থেকেই বঙ্গ রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে। নিজের দল গড়ার কথাও ঘোষণা করেছেন প্রস্তুতি ছাড়া। গতকাল TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন জানিয়েছেন মিম জোট করতে রাজি, আর তার এহেন বয়ানের 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে মিমে যোগদান প্রায় 50 জন তৃণমূল কর্মীর। সোমবার সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা এলাকায় তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু এলাকায় যোগদান বেড়েই চলেছে। এক যোগদানকারী বললেন, অন্যায়, দুর্নীতি আর ভণ্ড রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হলে মাঠে নেমে মিমকেই শক্তি দিতে হবে। তাই
যোগ এমনিতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শাসক দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অস্বস্তি ঠিক কতদূর গিয়ে পৌঁছবে তা এখন আঁচ করা যাচ্ছে না। হতে পারে সেই আঁচ গিয়ে পড়তে পারে বিধানসভা নির্বাচনের ফলেও। এমনিতে নতুন দল করে 90টি আসনকেই টার্গেট করেছেন হুমায়ুন হুঙ্কার দিয়েছিলেন বিধানসভায় ফল গুনতে হবে তৃণমূলকে। রাজনৈতিক বিশ্লেষকদের কথাই ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে আবার মিমের প্রবেশ। মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে এক জটিল সমীকরণ অভিজ্ঞদের মতে, যা তৃণমূলের যথেষ্টই বিড়ম্বনার কারণ। রঘুনাথগঞ্জে আগে থেকেই সংগঠন কিছুটা মজবুত করেছে মিম, বুথস্তরেও সংগঠন করতে সক্ষম হয়েছে। রঘুনাথগঞ্জের পাশে লালগোলায় একজন জনপ্রতিনিধি রয়েছেন। হুমায়ুন কবিরের সঙ্গে যদি সত্যিই জোট হয় তাহলে মিম মুর্শিদাবাদের মাটিতে বাড়তি নিঃশ্বাস পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিমের জেলা সভাপতি আসাদুল শেখ বলেন, তৃণমূল ছেড়ে 50 জন এসেছেন। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা জেনে গিয়েছে তৃণমূল ভণ্ড রাজনীতি করে, ছলনা করে ভোট নিয়েছে, মানুষ ঠকিয়েছে। আগামী দিনে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না। অন্যদিকে এলাকা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছে। রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ বলেন, আমার এই মুহূর্তে জানা নেই আমার দলের কেউ মিমে যোগ দিয়েছেন, সম্পূর্ণটাই ভুয়ো। লোকসভায় বন্দে মাতারামের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সূচনা করতে গিয়ে অদ্ভুত এক ভাষাগত বিতর্কের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করতেই আপত্তি তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, আর সেই নিয়েই সৃষ্টি হয় দা বনাম বাবু বিতর্ক। বাঙালি সমাজে দা বা দাদা শব্দটি বেশ পরিচিত, ভ্রাতা, বন্ধু বা পরিচিতদের স্নেহসূচক সম্বোধন। তবে সাংসদ সৌগত রায় জানায়, বাংলা সাহিত্যের মহিরুহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দা বলে সম্বোধন করা যথেষ্ট সম্মানজনক নয়। তিনি বলেন, আপনি বঙ্কিমদা বলছেন, আপনার বলা উচিত বঙ্কিমবাবু। অর্থাৎ তিনি মনে করিয়ে দেন বাংলা সাহিত্যের এমন এক মহিরুহকে স্নেহসূচক দা নয়, সম্মানসূচক বাবু বলা উচিত। তারপর প্রধানমন্ত্রী মোদী তাৎক্ষণিকভাবে সৌগত রায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বলেন, আমি বঙ্কিমবাবুই বলবো। ধন্যবাদ, আমি আপনার অনুভূতিকে সম্মান করি। এরপর হাসি মজা করে তিনি যোগ করেন, আমি কি আপনাকে দাদা বলতে পারি নাকি তাতেও আপনার আপত্তি আছে? এরপরে প্রধানমন্ত্রী তার মূল বক্তব্যে ফিরে এসে ব্যাখ্যা করেন যে বন্দে মাতরম কেবল রাজনৈতিক স্বাধীনতার আহ্বানই ছিল না, বরং ভারতমাতাকে ঔপনিবেশিকতার সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত করার এক পবিত্র যুদ্ধধ্বনি ছিল। তিনি বলেন, বন্দে মাতরমের শক্তি এতটাই প্রবল ছিল যে ব্রিটিশরা বাধ্য হয়েছিল এর উপর আইনি নিষেধাজ্ঞা জারি করতে। গানটি গাইলে এমনকি ছাপালেও শাস্তির বিধান ছিল। গানটিকে দমাতে কঠোর আইন তৈরি করা হয়েছিল। তবে এখানেই শেষ। বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে বাঙালি তরুণদের অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পুলিন বিহারী দাসকে পুলিশ নবিকাশ বলেন। তারপরে মাস্টারদার সূর্য সেনের উল্লেখ করতে গিয়ে তিনি মাস্টারদার পরিবর্তে মাস্টার বলে সম্বোধন করে বসেন। লোকসভায় 10 ঘন্টা ধরে এই বিশেষ আলোচনা চলবে। একই আলোচনা রাজ্যসভাতেও হবে। প্রধানমন্ত্রী এটি সূচনা করলেও পরবর্তী সময়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ বিভিন্ন দলের নেতারা এতে অংশ নেবেন। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদের এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সকলেই বলেন ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। অত্যন্ত ভালো কথা। সমস্ত মানুষ সমস্ত আচার আচরণ পালন করবেন, যে যার ধর্মের মতো করে নিয়ম পালন করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ভারতবর্ষ অত্যন্ত সহনশীল দেশ, কিন্তু সেই দেশের যারা শত্রু তাদের নামে ভারতবর্ষে কোনো স্থাপত্য হবে, তার ভারতবর্ষের মানুষ তা মেনে নেবেন কি করে? দেশের মাটিতে থেকে দেশের খেয়ে কিছু মানুষ যখন দেশবিরোধী কার্যকলাপ করে তখন নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। আর যে বাংলা বারবার ভারতকে পথ দেখিয়েছে, সে বাংলায় যদি সেই ধরনের ঘটনা ঘটে তাহলে তো আরও চিন্তাজনক হয়ে দাঁড়ায় তা গোটা দেশের কাছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। যিনি করেছেন তিনি আবার তৃণমূলের বিধায়ক ছিলেন, যদিও বা এখন তৃণমূল তাকে সাসপেন্ড করেছে। কিন্তু সেটা কতটা বাস্তব এবং কতটা লোক দেখানো তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে জনমানসে। আর এসবের মধ্যেই এবার স্পষ্ট ভাষায় বাবরের নামে মসজিদ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই এই বাংলার বুকে বাবরের নামে মসজিদ করার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক যে বাবর ভারতবর্ষের
আক্রমণকারী ছিল, যে বাবর ভারতবর্ষের ক্ষতি করেছে, তার নামে কেন মসজিদ হবে, তা নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। এমনকি সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্ন রয়েছে। তৃণমূল এখন হয়তো তাকে লোক দেখানো সাসপেন্ড করেছে, কিন্তু ভেতরে ভেতরে যে এর পেছনে তৃণমূলের কোনো সমর্থন নেই, সেই গ্যারেন্টি কে দেবে, তা নিয়েও অনেক বিজেপি নেতা প্রশ্ন তুলছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে বাবরের নামে মসজিদ কোনোভাবেই ভারতবর্ষের মাটিতে মেনে নেওয়া হবে না। আর এবার নিজের নামে মসজিদ করলেও ভালো, কিন্তু বাবরের নামে মসজিদ করলে যে মানা হবে না, তা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আর সেখানে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে আরও একবার আপত্তি জানান তিনি। সুকান্তবাবু বলেন, কে কার দলে যাবে, কে কার সঙ্গে জোট করবে, সে ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে বাংলার মানুষ মসজিদ মেনে নেবে না। মসজিদ নিজের নামে বানাও, নিজের বাবার নামে বানাও, অসুবিধে নেই, কোনো ইসলামিক মহাপুরুষের নামে রাখো, এপিজে আব্দুল কালামের নামে হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা। সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস করে এমনিতেই বিতর্কের মুখে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল তাকে সাসপেন্ড করলেও তলায় তলায় এর পেছনে তৃণমূল তাকে সাপোর্ট দিচ্ছে না তো, এই প্রশ্নই বিরোধীদের মধ্যে রয়েছে। অনেকেই বলছেন, এসব ভোটের আগে তৃণমূল এবং হুমায়ুন কবিরের অভ্যন্তরীণ নাটক নয় তো, আসলে এসব বিজেপির হিন্দু ভোট কাটার একটা গোপন চেষ্টা। তাই হুমায়ুনবাবুর এই সমস্ত গল্পে মাতামাতি করতে নারাজ গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। ইতিমধ্যে তিনি বাবরের নামে মসজিদের শিলান্যাস করায় প্রত্যেকের একটাই প্রশ্ন, যে বাবর আক্রমণকারী ভারতবর্ষের, তার নামে কেন মসজিদ করা হচ্ছে। আর আজ যখন গোটা রাজ্য মুখরিত হয়েছিল ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে, ঠিক সেই দিনেই 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। ইতিমধ্যে বাবরি মসজিদের শিলান্যাস করার কারণে তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করছেন হুমায়ুন কবির। পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এসব তৃণমূল এবং হুমায়ুনবাবুর মধ্যে অভ্যন্তরীণ সেটিংয়ের রাজনীতি। বিজেপি যে হিন্দু ভোট এক ছাতার তলায় করেছে, সেই হিন্দু ভোট পাওয়ার জন্য তৃণমূল এখন লোক দেখানো রাজনীতি করার চেষ্টা করছে। বোঝানোর চেষ্টা করছে যে তারা হুমায়ুন কবিরের মতো ব্যক্তিকে সমর্থন করেন না, কিন্তু আসলে তৃণমূলই তাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে বলে খোঁচা দিচ্ছে বিরোধীরা। তবে হুমায়ুনবাবু অবশ্য তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধে লড়াই করার কথা বারবার করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন। আজ আবার তিনি মিমের সঙ্গে জোট করার কথা বলছেন। আর এই পরিস্থিতিতে ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, যখন হিন্দু সনাতনীরা জাগরণ ঘটাচ্ছেন, ঠিক তখনই ফের 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক। এদিন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রসঙ্গে বলতে গিয়ে পাল্টা বড় ঘোষণা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্মের মানুষ, তারা তাদের কালচার করতেই পারে, এ বিষয়ে আমার তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ লোক দিয়ে কোরআন পাঠ হবে, তাদের সকলকে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করবে। আর এখানেই অনেকের প্রশ্ন, ব্রিগেডে যখন সনাতন সংস্কৃতির জাগরণ হচ্ছে, তখন 5 লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হয়েছে, সেই দিনেই কেন পাল্টা এই ধরনের ঘোষণা করতে হলো হুমায়ুনবাবুকে? তিনি কি তাহলে হিন্দু ধর্ম যা করবে তার পাল্টা কর্মসূচি করবেন? এ সমস্ত করে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে স্থাপিত করা হচ্ছে। যেভাবে ধর্মের সঙ্গে ধর্মের প্রতিযোগিতা শুরু হয়েছে, তাতে এটা কোথায় গিয়ে থামে, সেদিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর।